বাঙালির নাকি যখন পকেট খালি তখন নাকি বাঙালি ঘুরতে যায় বকখালি। এই কথাটার কতটা সত্যতা আছে সেটাই আজকে যাচাই করতে আমরা কিন্তু সকাল সকাল বার হয়ে গিয়েছিলাম বকখালির উদ্দেশ্যে। তবে কিন্তু আমরা আজকে কোনো ট্রেন বা বাসের জার্নি একদমই করব না। এই গরমে একদমই সেটা কমফোর্টেবল হবে না। তাই জন্য কিন্তু আমরা আমাদের পক্ষীরাজগুলোকে নিয়ে পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে অবস্থিত সুবিস্তৃত সাদাবালির বীজ বকখালির উদ্দেশ্যে বার হয়ে গিয়েছিলাম। আর তোমরা কিভাবে দিনের দিন বকখালি বিচের সাথে বেশ কয়েকটা সাইট সিন করে বিচে ভালোভাবে একটু আনন্দ করে তারপরে বিচের রাতের যে মায়াবী লুকটা দেখে কিভাবে দিনের দিন বাড়ি চলে আসবে সেটাই কিন্তু আজকে জানাবো এই ভিডিওতে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের সাথে সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এরকম আরও ইনফরমেটিভ ভিডিওর জন্য। তো চলো আজকের ভিডিওটা শুরু করা। ঘড়িতে তখন বাজে ওই সকাল 5:30 মতো। আর আজকে আমি আমার ভিডিওটা কিন্তু এখান থেকেই শুরু করছি। ভিডিওর প্রথমেই তোমাদেরকে এটা জানিয়ে দিই, আজকে কিন্তু আমরা আমাদের প্ল্যানে প্রায় 1.5 ঘন্টা লেটে চলছি। আসলে আমরা আমাদের পক্ষীরাজের যে চাবিটা হয় সেটাকেই হারিয়ে ফেলেছিলাম, আর এই 1.5 ঘন্টা লাগিয়ে দিয়েছি শুধু ওই চাবিটাকে খুঁজতে গিয়ে। আমাদের বেরোনোর কথা ছিল ওই সকাল 4টের সময়, আর আমরা এখন বেরোচ্ছি সেই ভোর 5:30টার সময়। যদিও আমরা জানি না যে এই 1.5 ঘন্টা লেটটা কীভাবে কভার করব। আসলে আমাদের না মাথায় টেনশানও নেই যে 1.5 ঘন্টা লেটটাকে কভার করতেই হবে, কারণ ছুটির দিন একটু আনন্দ করব, একটু মজা করব, তার সাথে একদম টেনশন ফ্রি থাকবো, এই আমরা কিন্তু একদম মাথাতে সেট করে নিয়েছি। তাই জন্য একদম মজা করতে করতে আমরা এই ট্রিপটা কমপ্লিট করব, আর তোমাদের সাথে তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করব। আমরা কিন্তু বেরোনোর পর পেয়েছিলাম খুব ভালো একটা পরিবেশ, সাথে মনোমুগ্ধকর একটা আবহাওয়া, যেটাকে কিন্তু আমরা আমাদের রাইডের সঙ্গী করে নিয়েছিলাম। আর এই সুন্দর আবহাওয়ার সাথে রাইড করতে আমাদের সবারই কিন্তু বেশ ভালো লাগছিল। তো চলো এবার তোমাদের সাথে শেয়ার করি আজকে আমাদের রুটটা। আমাদেরকে প্রথমে যেতে হবে ধামুয়া, আর ধামুয়া থেকে আমাদেরকে ধরতে হবে মাগুরপুকুর রোড, আর মাগুরপুকুর রোড ধরে আমাদেরকে উঠতে হবে মগরাহাট রোডে, আর মগরাহাট রোড থেকে আমাদেরকে যেতে হবে সংগ্রামপুর, আর সেই সংগ্রামপুর থেকে আমাদেরকে যেতে হবে হটুগঞ্জ। আর হটুগঞ্জের পর থেকে কিন্তু আমাদের রোডটা খুবই চেনা, কারণ আগের বারে কিন্তু আমরা ওটা দিয়ে গিয়েছিলাম বকখালিতে। ওই যে NH 117 আছে ওই রোডটাকে ধরে আমাদেরকে যেতে হবে কুলপি, আর কুলপি হয়ে আমাদেরকে যেতে হবে লক্ষ্মীকান্তপুর, আর লক্ষ্মীকান্তপুর হয়ে যেতে হবে কাকদ্বীপ, আর কাকদ্বীপ থেকে যেতে হবে আমাদেরকে নামখানা, আর নামখানা থেকে তো তোমরা জানো ডিরেক্ট যেতে হবে একদম পুরো বকখালি। NH 117 শেষ যেখানে সেখান থেকে কিন্তু শুরু বকখালি সি বিচ। আমাদের ম্যাপ বলছে আমাদের টাইম লাগবে 2 ঘন্টা 32 মিনিট, আর পথ হচ্ছে 100 কিলোমিটার। এবার তোমাদের সাথে শেয়ার করি তোমরা গাড়ি ছাড়াও কিভাবে যেতে পারো বকখালি। তোমাদের কাছে রয়েছে আরও দুটো অপশান, একটা হলো ট্রেন আর 2 নম্বরটা হলো বাস। তোমরা যারা ট্রেনে করে যাবে ভাবছো তাদেরকে প্রথমে যেতে হবে শিয়ালদহ স্টেশনে, আর সেই শিয়ালদহ স্টেশনের সাউথ সেকশন থেকে তোমাদেরকে ধরতে হবে নামখানা লোকাল, আর নামখানা লোকাল তোমাদেরকে পৌঁছে দেবে নামখানা স্টেশন। আর নামখানা স্টেশনের বাইরে কিন্তু তোমরা টোটো এবং অটোর অপশান পেয়ে যাবে, যারা তোমাদেরকে পৌঁছে দেবে বকখালি। এবার তোমরা যারা ভাবছো আমরা বাসে করে যাব, তাদের জন্য রয়েছে ধর্মতলা থেকে সরকারি এবং বেসরকারি বিভিন্ন বকখালিগামী বাস। তোমরা কিন্তু কোনো ঝঞ্ঝাট ছাড়াই কিন্তু চলে যেতে পারবে সেই বাসে করে বকখালিতে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে ট্রেন এবং বাসে করে কিভাবে তোমরা বকখালিতে যাবে। এবার তোমাদেরকে বলি, তোমরা ট্রেনে যাও, বাসে যাও বা গাড়িতে যাও সেটা তোমাদের নিজস্ব ব্যাপার, তবে তোমরা চেষ্টা করবে সবসময় সকাল সকাল বেরোনোর, তাহলেই কিন্তু তোমরা ভালোভাবে কোনো ঝামেলা ছাড়াই কিন্তু ঘুরে জায়গাটাকে ভালো করে এক্সপ্লোর করে কিন্তু তোমরা আবার ব্যাক করতে পারবে দিনের দিন। আর এইদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি চলে এসেছি সংগ্রামপুর স্টেশন রোড। আর এত সকালেও এই রাস্তার অবস্থাটা দেখো শুধু। আমি তো মনে মনে শুধু এটাই ভাবছিলাম যে এত সকালে যদি এরকম হয়, আর একটু বেলার দিকে এই রাস্তাটার অবস্থা ঠিক কতটা ভয়ঙ্কর হয়। আমরা কিন্তু এখন যাব আমাদের পক্ষীরাজকে খাওয়াতে, কারণ আমাদের মতো কিন্তু পক্ষীরাজও সকাল থেকে না খেয়ে আছে। আমরা ঘন্টার পর ঘন্টা না খেয়ে কাটিয়ে দিতে পারলে কিন্তু পক্ষীরাজ একদমই পারে না, কারণ ওই যে ও খুব পেটুক। যাওয়ার আগে দেবো ওকে খাবার, আর এই দেখো ওকে খাবার দিয়ে আমরা কিন্তু হটুগঞ্জের মোড়েও চলে এসেছি। আর আমরা এখন ধরেছি NH 117। এই রাস্তাটা কিন্তু আমাদের খুবই চেনা, কারণ আগের বারে আমরা এই রোড দিয়ে গিয়েছি, তাই এই রাস্তার প্রত্যেকটা ট্রানই আমাদের প্রায় মুখস্থ। তাই কিন্তু আমাদের কিন্তু আর কোনো রকম কোনো ম্যাপের প্রয়োজন পড়বে
না। আর এখন ঘড়িতে বাজে 6:38 মতো। আমরা কিন্তু প্রায় 1 ঘন্টা জার্নি কমপ্লিট করে নিয়েছি। এবার দরকার আমাদের একটা ব্রেকে। আর আমরা দাঁড়িয়েছিলাম কুলপি যাওয়ার পথে একটা রাস্তার ধারে চায়ের দোকানে। আরে তোমরা তো সবাই জানো বলো, আমাদের কাছে কিন্তু ব্রেক মানে চা আর চা। এটা তোমাদেরকে আশা করি আর আমাদের নতুন করে বলতে হবে না। তো গিয়েছিলাম চায়ের দোকানে আর নিয়ে নিয়েছিলাম 1 কাপ করে গরম গরম দুধ চা। আর এই মাটির ভাঁড়ের চায়ের সাথে এই সকালের পরিবেশটা কিন্তু একদম কম্বিনেশন, যাকে বলে চুমু। তবে আমাদের আরও বেশি ভালো লেগেছিল কখন জানো? যখন আমরা এই চায়ের কাপে চুমুক দিয়েছিলাম। চাটা কিন্তু অসাধারণ সুন্দর খেতে। আমি তোমাদেরকে সাজেস্ট করব, তোমরা যদি এই রোড দিয়ে কখনো জার্নি করে থাকো তাহলে একবার হলেও এই নিউ ধাবা চা থেকে কিন্তু তোমরা অবশ্যই চা খেয়ে দেখবে। আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে আমার কমেন্ট বক্স তো রয়েছে খোলা, তোমরা কিন্তু আমাকে জানিয়ে যাবে। তো আমাদের কিন্তু ব্রেক কমপ্লিট। আমরা ওই 20 মিনিটের মতো ব্রেক নিয়েছিলাম। যতক্ষণ দোকানের ভিতরে ছিলাম বেশ ভালো ছিলাম, তবে বের হওয়ার পর কিন্তু আমাদের একটু টেনশন লাগছিল। কারণটা কি জানো? মাথার উপরে সূর্যি মামা এত সকালেও কিন্তু বেশ ভালোই রোদ দিচ্ছিল। আমার একটু স্কিন প্রবলেম আছে, আমি জানি না আমি এই রাস্তাটা কিভাবে কভার করব। কারণ আরেকটু বেলা হলে নিশ্চয়ই আরও বেশি রোদ দেবে, তাই না? এই ভেবে কিন্তু আমি একটু টেনশনে পড়ে গিয়েছিলাম। যখন আমরা আবারও আমাদের পক্ষীরাজে চড়ে কিন্তু আমাদের জার্নিটা শুরু করলাম, তখন কিন্তু আমাদের খুব একটা গরম ফিল হচ্ছিল না। কারণ কিন্তু খুব সুন্দর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, কারণ যেহেতু সকালবেলা। তবে বেলার সময় যে আমাদের কী অবস্থা হবে সেটা কিন্তু আমি এখন থেকে বলতে পারবো না। অবশ্য হালাত তো খারাপ হবে এটুকু আমি বুঝতে পেরে গিয়েছি। তবে তোমরা কিন্তু আরও বেশি আনন্দ পাবে যখন তোমরা এই সাইনবোর্ডটা দেখবে, 43 কিলোমিটার বাকি কিন্তু আর বকখালি। আর যখন এই সাইনবোর্ডটা দেখবে তখনই কিন্তু তোমাদেরকে বুঝে নিতে হবে যে তোমরা কিন্তু কাকদ্বীপের ঠিক কাছাকাছি কিন্তু চলে এসেছো। আর এছাড়া রয়েছে কাকদ্বীপের এই গেটটা, এটা হচ্ছে গঙ্গাসাগরে যাওয়ার গেট। তোমরা যারা গঙ্গাসাগর যাবে ভাবছো তারা কিন্তু কাকদ্বীপে নেমে টোটো কিংবা অটোতে করে চলে যেতে পারো। ঘাটে একটা ঘাট আছে, ওই ঘাট থেকে কিন্তু তোমরা ভ্যাসাল ধরে চলে যেতে পারবে তোমাদের গঙ্গাসাগর। তবে এই ঘাটটার নাম কিন্তু আমি বলতে পারবো না, কারণ আমার জানা নেই। এবার তোমাদেরকে বলি, তোমরা যারা 2 চাকা নিয়ে আসবে তাদের জন্য একটু সাবধান বার্তা আছে। এই যে সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছ, এই যে টেকারগুলো, এগুলোর থেকে কিন্তু একটু সাবধান। কারণ এরা কিন্তু কোনো রুলস এবং রেগুলেশন মানে না। ওরা ওদের ইচ্ছা অনুযায়ী যেখানে সেখানে দাঁড়িয়ে পড়ে এবং প্যাসেঞ্জার তোলে এবং নামায়। এবং এছাড়া তো রয়েছে আমাদের সরকারি বেসরকারি বাসগুলো, তারা কিন্তু তোমাদেরকে একধারে ঠেলে ফেলে দিয়ে তুমি বাঁচো কিংবা মরো সেটা ওরা কিন্তু একদমই দেখবে না, ওরা ওদের মতো চলে যাবে। তাই জন্য কিন্তু একটু সাবধান। আর এই দেখো কাকদ্বীপের এই মন্দিরটা, যেটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর আমি প্রত্যেকবারই ভাবি যে এই মন্দিরে একবার হলেও একটু যাব, কিন্তু প্রতিবারেই আমাদের দেরি হয়ে যায়, তাই জন্য কিন্তু আমার যাওয়া হয় না। তবে আমি যখন একবার মাইন্ডসেট করে নিয়েছি আজ না হলে কাল কিন্তু আমি ঠিকই যাব। তারপর যখন তোমরা কাকদ্বীপের এই জ্যামটাকে পার করে এই সাইনবোর্ডটা দেখতে পাবে, তোমাদের তো মন আরও ভালো হয়ে যাবে। কারণ আর মাত্র বাকি 26 কিলোমিটার এই বকখালির যাত্রাতে। আর এছাড়া তো অগ্রিম পাওনা হিসেবে রয়েছে এই নামখানার হাতানিয়া দোয়ানিয়া ব্রিজের এই অপরূপ সৌন্দর্য। তবে তোমরা কিন্তু কেউ এই ব্রিজে নেমে ফটো ভিডিও করতে যেও না, কারণ পুলিশ কিন্তু সব সময় এই নিজস্ব গাড়ি নিয়ে এই ব্রিজটার উপরে টহল দেয়। তাই যদি তোমাদের কিন্তু একবার ধরে কিন্তু মোটা অঙ্কের একটা ভালোই ফাইন দিতে হবে। আমাদেরকে কিন্তু আগের বারে ভরতে হয়েছিল, তাই আমরা সেই ভুলটা আর করিনি, গাড়ি থেকে কেউই নামিনি। জাস্ট আমরা 5 মিনিটের জন্য একটা ভিডিও নিয়েই চলে এসেছিলাম। আর এই ব্রিজটাকে শেষ করার পরই কিন্তু তোমরা পেয়ে যাবে এখানকার একটা প্রথম ট্রোল। আর সেই ট্রোলটা কিন্তু আমরা আগের বারে যাওয়ার সময় বন্ধ পেয়েছিলাম, তবে এবারে দেখলাম খোলা আছে। আর আমাদের যেহেতু 2 চাকা, তাই কিন্তু আমাদের ট্যাক্সের কোনো রকম কোনো ঝামেলা নিতে হয়নি। তবে তোমরা যদি কেউ 4 চাকা নিয়ে আসো তোমাদেরকে কিন্তু অবশ্যই টোল ট্যাক্স দিয়ে তারপরেই কিন্তু যেতে হবে বকখালিতে। তোমাদের কিন্তু এর সাথে সাথে মাথায় রাখতে হবে গাড়ির কাগজপত্রের সাথে লাইসেন্সটাও কিন্তু ঠিক রাখতে হবে, কারণ চেক করা হয় কিন্তু। ও সরি, 8:04। আমরা আগের ধাবা থেকে বার হয়েছিলাম 6:50 নাগাদ, আর আমরা আবারও চা খেতে দাঁড়িয়েছি। আর যেহেতু এখন বাজে 8:04, তো অনেকটা টাইম আছে। আর বকখালিতে প্রত্যেকটা হোটেলই প্রায় তোমার 10টা 11টা নাগাদ কেউ চেকিং করে না।
তাই জন্য আমরা ভাবছি এখান থেকে চা খেয়ে হেনরি আইল্যান্ড যাব। আমি তো তোমাদেরকে আগেই বলেছি আমাদের গ্রুপে কিন্তু সবাই প্রায় চা প্রেমী, শুধুমাত্র একজন ছাড়া। তাই কিন্তু আমরা আবারও ব্রেক নিতে দাঁড়িয়ে পড়েছি একটা চায়ের দোকানে। আর সেখান থেকে 1 কাপ করে গরম গরম চা খাওয়ার পর আমরা দেখলাম আমাদের হাতে কিন্তু বেশ খানিকটা টাইম আছে। আর আমরা কিন্তু একদমই সেই টাইমটাকে ওয়েস্ট করতে চাই না। তাই আমরা কিন্তু আবারও আমাদের ম্যাপ সেট করে নিয়েছি। আর আমাদের ম্যাপ বলছে আমাদের ডেস্টিনেশন হেনরিজ আইল্যান্ডে যেতে টাইম লাগবে 40 মিনিট মতো। আর যার দূরত্ব দেখাচ্ছে ওই 23 কিলোমিটার। মানে ম্যাপের হিসাব অনুযায়ী বকখালি আর হেনরিজ আইল্যান্ডের দূরত্ব ওই 2 থেকে কিন্তু 2.5 কিলোমিটার। আর এই হেনরিজ আইল্যান্ডের পথটা কিন্তু তোমাদেরকে প্রথমেই বলি পাড়ার মধ্যে দিয়ে একটা পথ। তবে এখানকার রাস্তাঘাটের অবস্থাটা শুধু তোমরা দেখো একবার। মানে আমি মনে করি এটা কিন্তু সরকারের দেখা উচিত, কারণ যেহেতু এই জায়গাটা দিনকে দিন অনেক জনপ্রিয় হয়ে যাচ্ছে একটা পর্যটক কেন্দ্র হিসাবে, তাই কিন্তু এটা অবশ্যই সরকারের দেখা উচিত। তবে তোমাদের কি মত সেটা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানিয়ে দিও। এই দেখো আমরা কিন্তু আবারও চলে এসেছি হেনরিজ আইল্যান্ডে। এবার কিন্তু আমাদেরকে কেটে নিতে হবে টিকিট। তোমরা যদি গাড়ি নিয়ে আসো তোমাদের কিন্তু গাড়ির জন্য টিকিট কাটতে হবে, কারণ আমরা গিয়েছিলাম 4 জন, আর সাথে ছিল 2টো গাড়ি, তাই আমাদের কিন্তু 60 টাকা নিয়েছিল। মানে পার পার্সন 10 টাকা, আর গাড়ির জন্য করে মানে 2টো গাড়ির জন্য 10 টাকা 10 টাকা 20 টাকা। এবার তোমাদের সাথে শেয়ার করি হেনরিজ আইল্যান্ডে রয়েছেটা কি। রয়েছে বিভিন্ন সরকারি অফিস থেকে শুরু করে সরকারিভাবে থাকার জায়গা। তোমরা কিন্তু বকখালিতে না গিয়েও কিন্তু এখানে থাকতে পারো, এবং কিন্তু এখানে বেসরকারিভাবেও কিন্তু বিভিন্ন কটেজ কিন্তু তোমরা পেয়ে যাবে। তবে তার জন্য তোমাদেরকে এখানে যোগাযোগ করতে হবে। আর রয়েছে এক খুব সুন্দর ম্যানগ্রোভ অরণ্য থেকে শুরু করে আমি শুনেছি যতদূর, যেখানে নাকি বকখালির থেকেও নাকি সুন্দর একটা সি বিচ রয়েছে। তবে আজকে কিন্তু নিজের চোখে দেখব। আর এই যে ঝিলটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু বোটিংয়েরও ব্যবস্থা কিন্তু রয়েছে। সেটা কিন্তু সময় এবং টাকারও একটা ব্যাপার আছে, তো তোমরা চাইলে কথা বলে নিতে পারো। তবে এই হেনরি আইল্যান্ডে যাওয়ার যে রাস্তাটা, এটা কিন্তু দিনের বেলা ঠিক যতটা সুন্দর লাগে রাত্রেবেলা কিন্তু ঠিক ততটাই ভয়ঙ্কর হয়ে ওঠে। আমি কিন্তু ওখানে গিয়ে যতদূর যা বুঝলাম। আর এই যে কটেজগুলো দেখছো এখানে কিন্তু তোমরা চাইলে থাকতে পারো, তবে তার জন্য কিন্তু তোমাদের ওখানে যোগাযোগ করতে হবে। আর এইগুলো কিন্তু বিভিন্ন অফিস, এবং এখানে রয়েছে একটা ওয়াচ টাওয়ার, যেখানে কিন্তু তোমরা দেখতে পাবে এই হেনরি আইল্যান্ডের একটা 360 ডিগ্রি ভিউ। তবে আমরা যখন গিয়েছিলাম আমরা কিন্তু কোনো কাউকে থাকতে দেখিনি। কটেজ থেকে শুরু করে আরও বিভিন্ন থাকার জায়গা রয়েছে ওখানে, কিন্তু আমরা কাউকে থাকতে দেখিনি। আসলে এখানে প্রবলেম শুধু একটাই, এখানে কিন্তু যে বিচটা রয়েছে দেখতে সুন্দর হলেও এটা কিন্তু চোরাবালির বিচ। তাই জন্য কিন্তু মানুষ এখানে খুব একটা থাকতে পছন্দ করে না, ওই ঘুরে আবার দেখে কিন্তু চলে যায়। এই যে দেখছো এটা কিন্তু একটা সুবিশাল ম্যানগ্রোভ অরণ্য। এই জায়গাটা কিন্তু অনেকটা সুন্দরবনের ফিল এনে দেবে তোমাদের। আর এবার তোমরা যারা ট্রেনে করে বা বাসে করে আসবে তারা কিভাবে এই জায়গাটা ঘুরবে, এই প্রশ্নটা নিশ্চয়ই তোমাদের মনে ঘুরছে। চলো এবার তোমাদের সাথে সেটাও শেয়ার করে দিই। তোমরা বকখালি থেকে টোটো কিংবা অটোর অপশান পেয়ে যাবে, যেটা তোমরা বুক করে নিতে পারো, এবং বুক করে নিয়ে তোমাদেরকে কিন্তু 5টা জায়গা ঘুরে দেখাবে, তার মধ্যে কিন্তু এটাও একটা। তো তোমরা কিন্তু চাইলে ওই টোটো কিংবা অটো বুক করে এইটার সাথে সাথে আরও 4টে কিন্তু জায়গা তোমরা ঘুরে দেখে নিতে পারো এই বকখালির ভ্রমণ। যে সাইনবোর্ডটা তোমরা দেখছো এটা কিন্তু হেনরি আইল্যান্ডে ঢোকার পরপর কিন্তু অনেকগুলোই দেখতে পাবে, কারণ ওই যে তোমাদেরকে আগেই বলেছি এটা কিন্তু চোরাবালির বীচ, তাই জন্য কিন্তু রয়েছে বিভিন্ন সতর্কীকরণ। আর সেগুলো মেনেই কিন্তু তোমরা যাবে এই বিচে, নাহলে কিন্তু তোমরা যদি বিচের সাথে কিছু পায়তারাবাজি করতে যাও তোমাদের সাথেও কিন্তু পায়তারাবাজি করে দেবে এই বিচ। তাই কিন্তু অবশ্যই সাবধানে বাচ্চা নিয়ে আসো, বা তোমরা বড়রাই আসো, অবশ্যই কিন্তু সাবধানে ঘোরাফেরা করবে, কারণ আমরা সবাই বাঙালিরা আনন্দের জন্যই কিন্তু ঘুরতে আসি, কেউ কিন্তু টেনশনের জন্য আসি না। তো এই যে এত সুন্দর লাগছে এই বিচটা তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। আমার কেন জানি না, আমি যেহেতু আগেরবারও বকখালিতে গিয়েছিলাম, তবে ওই সি বিচ দেখার পরে আমার, আর তারপরে এটা দেখার পর আমার কিন্তু মনে হচ্ছে কি যে কাশ এখানে যদি চোরাবালি না থাকতো তাহলে আমি এখানেই থেকে যেতাম, বিশ্বাস করো। জায়গাতে চোরাবালি কেন থাকে বুঝি না ভাই সাব। যদি চোরাবালি এখানে না থাকতো, মানুষজন বকখালি বাদ দিয়ে যদি এখানে থাকতো, এখানকার মানে পরিবেশটাই অন্যরকম, বিশ্বাস করো। আমার তো ওইখানটাতে যেতে ইচ্ছা করছে, ওইখানটাতে, শুধু চোরাবালির ভয়ে যেতে পারছি না। কি লাভলি লাগছে, দেখো দীঘাও ফেল হয়ে যায়। বলে না কি বলে না, কি বলছিলে বলবে না তো, বলো বলো। বললাম জীবনে প্রথমবার কিছু ভালো জিনিস করলে খাবার। থ্যাংক ইউ, তারা আবার পরের বছর দেখা যাবে।
আশা করি ওর কথা শুনে তোমরা বুঝতেই পেরেছো আমরা কিন্তু বেশ মজা পেয়েছি এই হেনরি আইল্যান্ডে এসে। আর আমরা কিন্তু এটা ছাড়াও অনেকভাবে মজা করেছি। আর হেনরি আইল্যান্ডের আরও একটা দিক তোমাদেরকে আমি দেখাই, দাঁড়াও। গর্জন, এদিকে বাগানের ভিতর ঝিঝি পোকার গর্জন, একদম নিস্তব্ধভাবে সুন্দর একটা আমরা যখন হেনরিজ আইল্যান্ড থেকে বেরোলাম তখনও কিন্তু আমাদের হাতে বেশ খানিকটা সময় ছিল। আর আমরা আবারও কিন্তু সেই সময়টা নষ্ট না করে আমরা বেনফিস মৎস্য বন্দরে চলে এসেছি। আর এই মৎস্য বন্দর আর হেনরিজ আইল্যান্ডের দূরত্ব কিন্তু খুব একটা বেশি ছিল না। আর এখানকার রাস্তার অবস্থাও কিন্তু বেশ সেমই অবস্থা ধরতে গেলে। তো আমি আবারও বলছি, এটা কিন্তু সরকারের অবশ্যই দেখা উচিত। আর এখানেও কিন্তু তোমাদের টিকিটের ব্যবস্থা রয়েছে, তোমাদের পার পার্সন 10 টাকা। আর বিভিন্ন গাড়ির জন্য বিভিন্ন কিন্তু পয়সা রয়েছে। আমাদের যেহেতু 2 চাকা, তাই কিন্তু আমাদের 10 টাকা করে টিকিট নিয়েছিল। আর এই যে জায়গাটা দেখছো, এটা হচ্ছে মৎস্য নিলাম কেন্দ্র, যেটা তোমরা ভোরবেলা আসলে খুব ভালোভাবে দেখতে পাবে, কারণ ভোরবেলা এখানে কিন্তু মাছের নিলাম করা হয়। এছাড়া কিন্তু তোমরা খুব একটা বেশি কিছু আর পাবে না। এখানে বিভিন্ন ট্রলার দাঁড় করানো আছে, জাল দিয়ে সবাই মাছ ফাছ ধরছে, এটুকুই। এবং তোমরা কিন্তু এখান থেকেও আরেকটা জায়গায় ঘুরতে যাওয়ার অপশান পেয়ে যাবে, সেটা হচ্ছে জম্বুদ্বীপ। আমাদেরকেও কিন্তু বলেছিল, তবে এটা কিন্তু বেশ সময় সাপেক্ষ, বা মানে প্রায় তোমাদের 1 ঘন্টা টাইম এখানেই চলে যাবে। আর আমাদেরকে বলছিল পার হেড নাকি 200 টাকা করে, তাই কিন্তু আমরা আর কেউ যাইনি। ভুলবার লোকেদের সাথে ঘুরতে এসেছি, বেনফিসে আসলাম, বললাম একটু চলো ওদিক ওদিক ঘুরি। আমাকে ঘুরতে নিজেরাও গেল না, আমাকেও যেতে দিল না। কষ্ট, আমার মুখ চোখের অবস্থা খুব খারাপ, খুব রোদে, মানে চোখটা চোখ দেখা যাচ্ছে কিনা জানি না, মুখ খুব গাছটা পুরো লাল হয়ে গিয়েছে, রোদে পুড়ে গিয়েছে এরকম একটা মনে হচ্ছে। তারপরে আমার ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে, আর এদের কিছুই হয়নি, তাও এদের ঘুরতে যাওয়ার ইচ্ছে হচ্ছে। দিলাম কিন্তু এটা ভালো, বাট ভোরবেলা আসতে হবে। এই সময়ের জন্য এটা ভালো, ভোরবেলা আসলে খুব ভালো, কারণ মাছ আসবে, নামবে, ওখানে নিলাম হবে, জিনিসগুলো ভালো। আশা করি তোমরা বুঝতেই পেরেছো এই জায়গাটা কিন্তু আমাদের একটুও পছন্দ হয়নি। তবে তোমরা যদি সকাল সকাল যাও অনেক কিছুই দেখতে পাবে। আর আমরা যদি একটু বেলা করে ফেলেছিলাম, তাই কিন্তু খুব একটা কিছু দেখতে পাইনি আমরা। আর আমরা অনেকক্ষণ ধরে ঘুরছি, জানো তো বাইরে। আমার মুখ চোখের অবস্থা দেখে আশা করি তোমরা বুঝতেই পেরেছো যে আমার অবস্থাটা ঠিক কতটা খারাপ। তাই জন্য কিন্তু আমরা এখন খুঁজবো হোটেল। তার আগে কিছু খেয়ে নেবো আমরা, কারণ আমরা সকাল থেকে কেউ কিচ্ছু খাইনি, সবাই না খেয়ে আছে। ওই চা খেয়েই কিন্তু আমরা কাটাচ্ছিলাম। এবার কিন্তু পেট বলছে কিছু দিতে হবে একটা, তাই জন্য ওখানকার একটা দোকান থেকে নিয়েছিলাম। ওরা নিয়েছিল পেটাই পরোটা, আর আমি নিয়েছিলাম ডিম টোস্ট, যে দুটোই খেতে একদম বাজে, খুবই বাজে যেটাকে বলে। কারণ পেটাই পরোটাগুলো ভীষণ শক্ত, একদম ইটের মতো হয়েছিল। আর যেটা হচ্ছে ঘুগনিটা তো পুরো একদম লঙ্কার গুঁড়ো একদম ভরে ভরে দিয়েছিল। আর আমার ডিম টোস্টের মধ্যে তো যে ডিমের যে একটা পচা ভ্যাপসা গন্ধ বেরোয় না, ওই একটা সেন্ট বেরোচ্ছিল, যেটা খেতে খুব বাজে লাগছিল। তবে খিদের পেটে তো আমরা যা পেরেছি তাই খেয়ে নিয়েছি, আমাদের মানে একটুও কিছু মনে হয়নি, বা আমরা কিন্তু কমপ্লেনও করিনি। তবে আমি তোমাদেরকে দোকানটা দেখাবো না, কারণ আমি চাই না কারোর ব্যবসাতে লস হোক। তবে পাশে ছিল একটা মিষ্টির দোকান, যেখান থেকে নিয়েছিলাম একটা মিষ্টির দই। এই ব্রেকফাস্টে সবথেকে বেশি ভালো ছিল এই মিষ্টির দইটা, যেটা খেয়ে আমরা মোটামুটি শান্তি পেয়েছিলাম। তবে তোমাদেরকে বলি, তোমরা কিন্তু বকখালি ঢোকার ওই 2 থেকে 2.5 কিলোমিটার আগে থেকে বিভিন্ন রকম হোটেল পেয়ে যাবে। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কিন্তু হোটেল চুজ করতে পারো। আর তোমরা একদিনের জন্য আসো আর 1 ঘন্টার জন্যই আসো, আমার মতে বলে হোটেল নেওয়াটা বেস্ট, কারণ এখানে 300 থেকে 350 টাকার মধ্যে বেশ ভালো ভালো কিন্তু তোমরা হোটেল পেয়ে যাবে। আর গরমের সময় তো বাইরে ঘোরাঘুরি না করে একটু ফ্যানের তলাতে বসলেও কিন্তু অনেকটা আরাম পাবে তোমরা আর কি। আমরা যেখানে রুম নিয়েছিলাম সেখানকার একটা এসি রুম দেখাই তোমাদেরকে। এখানে রয়েছে বেসিন, একটা ওয়েস্টার্ন কোমর থেকে শুরু করে শাওয়ার, এবং নিচে একটা কলও ছিল, এবং শ্যাম্পু ট্যাম্পু রাখার জন্য একটা র্যাকেরও ব্যবস্থা এখানে ছিল কিন্তু। এবং এর সাথে রয়েছিল একটা কিং সাইজের বেড, যেখানে তোমরা কিন্তু 3 জন অ্যাডাল্ট ভালোভাবেই শুতে পারবে। আর রয়েছে যেহেতু এসি রুম, তো এসি তো থাকবে, সাথে রয়েছে একটা ফ্যান। আর এখানকার সবথেকে যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে একটা ওয়ালে না রাধাকৃষ্ণর খুব সুন্দর একটা মূর্তি আঁকা ছিল, যেটা আমি তোমাদেরকে দেখাবো অবশ্যই এই ভিডিওতে। আর এছাড়া রয়েছে 2টো বড় বড় উইন্ডো, যেটা কিন্তু খুললে গরম হাওয়া পাবে। তবে তোমরা কিন্তু চাইলে উইন্ডো বন্ধ থাকাকালীনও কিন্তু বাইরের ভিউটা দেখতে পারবে, কারণ একটু কাঁচের মতো একটা ব্যাপার ছিল, ট্রান্সপারেন্ট ব্যাপার ছিল, যেটা তোমার মানে ভিতর থেকেও কিন্তু বাইরের ভিউটা তোমরা
দেখতে পাবে। ছিল একটা ছোট্ট মতো মিরর, আর সেখানে আমি তোমার মুখটা দেখিয়ে দিলাম, একটা পচা মুখ। আর তার সাথে ছিল তোমার বোর্ডের ব্যবস্থা, যেখানে তোমার দুটো ফোন আরামসে চার্জ দিতে পারবে, এবং লাইট ফ্যানের সুইচ তো সেখানে ছিলই। আর এছাড়া ছিল একটা জামা কাপড় রাখার র্যাক মতো, ছিল টি টেবিল, আর সাথে ছিল দুটো চেয়ার, যেখানে তোমরা দুজন আরামসে বসে খাবার দাবার খাওয়া থেকে শুরু করে চা খেতে খেতে বিভিন্ন গল্প তোমরা গসিপ তোমরা করতে পারবে। আর রয়েছে একটা ডাস্টবিন, মানে পচা পচা জিনিসগুলো তোমরা ওই ডাস্টবিনে কিন্তু ফেলতে পারবে। তো আমাদের মতে যেটা বলে, প্রাইস অনুযায়ী আমাদের এই রুমটার ভাড়া নিয়েছিল 800 টাকা মতো। আমাদের মনে হয় প্রাইস অনুযায়ী একদম কিন্তু ঠিকঠাক ছিল। তবে তোমরা কিন্তু এর থেকে কমেও অনেক নন এসি রুম পাবে, কিন্তু পাবে ওই এখানে তোমার 300 টাকা থেকেই রুম শুরু। তবে তোমাদেরকে একটুখানি খুঁজতে হবে। তো আমরা যেহেতু এই গরমের মধ্যে আমরা চাইনি একদমই বাইরে ঘোরাফেরা করতে, তাই কিন্তু আমরা একটু অ্যাডজাস্ট করে শেয়ার করে কিন্তু আমরা এই রুমটাকে নিয়ে নিয়েছিলাম, যাতে আর কি একটু সুবিধা হয় আমাদের এই গরমের মধ্যে। এবার তোমরা যারা রুম নেবে না তারা কি করবে তাই ভাবছো তো? চলো তোমাদের সাথে সেটাও শেয়ার করে দিই। তার আগে তোমাদেরকে বলি, এটা হচ্ছে বকখালির পিকনিক স্পট। তোমরা কিন্তু চাইলে এখানে এসে পিকনিকও করতে পারো। আর তোমরা যারা রুম নেবে না ভাবছো, তাদের জন্য কিন্তু রয়েছে এখানে সুলভ শৌচালয়ের ব্যবস্থা। আর যেখানে তোমরা স্নান থেকে শুরু করে ড্রেস চেঞ্জ থেকে শুরু করে বাথরুমও করতে পারবে পয়সার বিনিময়ে। তো তোমরা চাইলে এখান থেকেই কিন্তু সব কিছু করতে পারো, নিশ্চিন্তে, কোনো ভয় নেই কিন্তু। আর এই যে সাদা যে পট্টি করা ঘরটা দেখছো, এটা কিন্তু পার্কিং অফিস, যেখানে কিন্তু পার্কিংয়ের জন্য চার্জ কাটা হয়। তবে আমরা যখন গিয়েছিলাম তখন কিন্তু বন্ধ থাকায় আমরা কিন্তু ওই বকখালি পিকনিক স্পটের একদম পাশে রেখে দিয়েছিলাম আমাদের গাড়িগুলো। এবার তোমরা অনেকেই আছো যারা জামা কাপড় নিয়ে যাওনি, হয়তো ভাবছো যে স্নান করবে না, তবে ওখানে গিয়ে ইচ্ছা হয়েছে স্নান করার, তাহলে তারা কী করবে? তাদের জন্য কিন্তু রয়েছে বিভিন্ন দোকান, যেখানে জামা কাপড় বিক্রি হচ্ছে, এবং দুপুরের লাঞ্চেরও বিভিন্ন রেস্টুরেন্ট আছে। তারপর সকালবেলার টিফিনেরও কিন্তু বিভিন্ন অপশান এখানে পেয়ে যাবে। আর আমরা যখন বকখালি গিয়েছিলাম, এখানকার অবস্থাটা দেখো, আই লাভ BAKI, বাকি। আমিও এই প্রশ্নটাই করতে চাই যে বাকিটা কোথায়, বাকি যে বকখালির লেটারগুলো আর কোথায় আছে, আমি এই প্রশ্নটাই করতে চাই। আর এই যে দোকানগুলো দেখছো, এটা সকালে বন্ধ থাকলেও কিন্তু রাতে কিন্তু সব দোকান ওপেন হয়ে যায়। আর তারপরে কিন্তু দেখতে বীচটাকে আরও সুন্দর লাগে। আর এই যে জায়গাটা, এই জলাশয়টা কিন্তু তোমাদেরকে সব সময় পার করতে হবে, সেটা শীত, গ্রীষ্ম, বর্ষা, তোমরা যখনই আসো না কেন এই জলাশয়টা পার করেই কিন্তু তোমাদেরকে যেতে হবে মেন বিচে। তা না হলে কিন্তু তোমরা মেন বিচে যেতে পারবে না। এখানে কিন্তু সময় বিশেষে জল ওঠানামা করে। আমরা যখন গিয়েছিলাম তখন কিন্তু অনেকটাই জল কম ছিল, তবে আগেরবারে যখন এসেছিলাম তখন কিন্তু অনেকটাই বেশি ছিল জল। আর ওই ধারের যে জঙ্গলগুলো দেখছো, ওই জঙ্গলের ওইখানেই কিন্তু রয়েছে বিবি মাতার মন্দির। যদি আমরা যাই তোমাদের সাথে অবশ্যই কিন্তু আমি শেয়ার করব। আমরা যখন গিয়েছিলাম তখন কিন্তু বিচে ভালোই রোদ ছিল, তবে ঠান্ডা হাওয়ার জন্য আমাদের খুব একটা গরম ফিল হচ্ছিল না। চলো এবার কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি, যেটা না বললেই কিন্তু নয়। আসলে আমি কিন্তু ভালোভাবে ভিডিওটা করব বলেই একটা হেডফোন নিয়ে গেছিলাম। আসলে আমার কাছে তো কোনো মাইক নেই, তাই আমি চেয়েছিলাম যে হেডফোনের যে মাইক আছে ওটাতেই আর কি ভিডিওটা শ্যুট করার। তবে ওই যে ভালোভাবে কিছুই আসেনি, অর্ধেক ভয়েস তো আমি শুনতেই পাচ্ছিলাম না, তার জন্যই আমাকে আবার ভয়েস ওভার দিতে হলো। আমি চেষ্টা করব তাড়াতাড়ি একটা মাইক কেনার এবং তোমাদের সাথে আরও সুন্দর সুন্দর ব্লগ উপহার দেওয়ার তোমাদের। যদিও জানি এটা তোমাদের খুব একটা পছন্দ হয়নি, তবে চেষ্টা করব পরের ব্লগগুলো আরও ভালো করার। তো তোমাদের ভিডিও কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য। আর তোমরা কিন্তু বকখালিতে আসলে ম্যানগ্রোভ অরণ্যর সাথে সাথে কিন্তু একটা রাজস্থানেরও ফিল পেয়ে যাবে। আর সাথে তো এই যে অগ্রিম পাওনা হিসেবে রয়েছে এই বীজগুলো। এই বীজটা কিন্তু আমরা যখন গিয়েছিলাম তখন ছিল হচ্ছে অফ ডে, তারপরে ওই বিচের অবস্থাটা শুধু তোমরা দেখো, বেশ ভালোই কিন্তু ভিড় ছিল। অ্যাকচুয়ালি বকখালিতে শনি এবং রবিবার করেই নাকি সিজন থাকে ওদের, তবে আমরা অফ ডেতে যাওয়ার পরেও কিন্তু ভালোই লোক পেয়েছিলাম। আর অগ্রিম পাওনা হিসেবে আমরা পেয়েছিলাম এই ঢেউগুলো, যেটা পুরো দীঘার মতো ফিল দিচ্ছিল আমাদের। আর আমি ওখানে গিয়ে না এতটাই মজা করেছি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এই ভিডিওটাই আমার শেষ করা ছিল, এরপরে তো আমি কোনো ভিডিও করিনি, তবে এটা ও কখন লুকিয়ে লুকিয়ে করেছিল। আশা করি এটা দেখে বুঝতেই পারছো আমি কতটা মজা করেছি, যার জন্য ভিডিও করার কথাই ভুলে গিয়েছি। তবে বিচে আসার পর থেকে আমার মোটামুটি শরীরটা খুব খারাপ লাগছিল, তাই জন্য কিন্তু খেতে খেতে আমাদের ওই 4টে বেজে গিয়েছিল।
আর আমরা বিচে যাওয়ার আগেই হোটেলে বলে গিয়েছিলাম যে আমাদেরকে দুটো হচ্ছে ভেটকি থালি দিতে, ভেটকি মিল দিয়েছিল আমাদের। আর আমরা কিন্তু 4 জন লোক, তবে নিয়েছিলাম 2টো ভেটকি মিল। আমাদের কিন্তু ভালোভাবেই হয়ে গিয়েছিল। আর আমাদের ছিল হচ্ছে ভাত, ডাল, আলু ভাজা আর চাটনি, পাঁপড় আর ভেটকি মাছ। যে ভেটকি মাছটা দুজনের জন্য এনাফ, মানে আমাদের কোনো কিছুতেই কম পড়েনি। তবে মিলের মধ্যে যেটা সবথেকে বাজে খেতে ছিল সেটা হচ্ছে ডাল। আর ওরা এনেছিল, মানে ওরা হচ্ছে বাইরে থেকে আসার সময় এনেছিল 1 প্লেট বিরিয়ানি, যেটার দাম নিয়েছিল 130 টাকা। তবে খেতে ছিল একদম বাজে, জঘন্য, খুবই জঘন্য, যেটা আমি তো একদমই খেতে পারিনি। তবে ওরা একটু একটু করে খেয়ে কিন্তু শেষ করেছিল কমপ্লিট। আর আমার যেহেতু শরীর খারাপ ছিল, তাই জন্য কিন্তু আমি আর বের হইনি। একেবারে সেই সন্ধ্যাবেলায় গিয়েছিলাম একটুখানি বিচে। এবার তোমরা যারা ভাবছো আর কি যে এই সময়টা নষ্ট করবে না, তোমরা কিন্তু চাইলে ফ্রেজারগঞ্জ আছে, কার্গিল সি বিচ আছে, তোমরা কিন্তু এই জায়গাগুলো ঘুরে দেখতে পারো। কার্গিল সি বিচ থেকে কিন্তু তোমাদের সূর্যাস্ত খুব ভালো দেখা যায়। তো চাইলে কিন্তু তোমরা ওখানে সন্ধ্যার টাইমটা কাটাতে পারো। আমার শরীর খারাপের জন্য আমি কিন্তু যেতে পারিনি। আর বিচে আসার পরে কিন্তু বেশ একটু একটু ভালো লাগছিল। সব দোকানপত্র খোলা খোলা পাচ্ছিলাম, যেখানে কিন্তু তোমরা ওই দীঘাপুরীর ফিলটা পেয়ে যাবে এখানে। দীঘাপুরীতে যেমন মার্কেটিংয়ের ব্যবস্থা রয়েছে, এখানেও কিন্তু সেম রয়েছে। আর এবার কিন্তু এখানে রয়েছে বাচ্চাদের এন্টারটেন করার জন্য এই যে গাড়িগুলো রয়েছে, যেখানে কিন্তু তোমার বাচ্চাদেরকে তুলে দিতে পারো। আর ওই যে এই মাথা থেকে ও মাথা একটু রাইড করিয়ে দেবে, যেটা তোমার বাচ্চাদেরও খুব ভালো লাগবে। আর এবার দেখো বিচের সৌন্দর্যটা শুধু দেখো, রাতে কিন্তু এই বিচটা আরও সুন্দর হয়ে ওঠে। রয়েছে এখানে বিভিন্ন দোকান, আইসক্রিম থেকে শুরু করে, চায়ের দোকান থেকে শুরু করে, সুইট কর্ন, মাছ ভাজা, মানে এটা যেহেতু সামুদ্রিক এরিয়া, তো এখানে তো মাছ ভাজা তো পাবেই তোমরা। আমরা প্রথমেই গিয়ে খেয়ে নিয়েছিলাম 1 কাপ চা, কারণ আমার এই শরীরে কিন্তু এই চায়ের খুব দরকার ছিল। তাই চাটা খেয়ে নেওয়ার পরে আমরা একটু আশেপাশে ঘুরে দেখছিলাম। আর এখানে একটাই অসুবিধা আছে, এখানে কিন্তু বসার জন্য যে চেয়ারগুলো আছে, এই চেয়ারগুলোতে কিন্তু এই দীঘাপুরীর মতোই সেম সিস্টেম। এখানেও কিন্তু তোমাদেরকে টাকা দিয়ে বসতে হবে। আর না হলে কিন্তু তোমরা চাইলে একটা বড় কিছু প্লাস্টিক নিয়ে গিয়ে বিচের ধারে বসতে পারো। এবার এখানে তো জানোই সামুদ্রিক এরিয়াতে তো বিভিন্ন রকম মাছ থেকে শুরু করে কাঁকড়া, চিংড়ি বিভিন্ন অপশান পেয়ে যাবে। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কিন্তু ওনাদেরকে বললে ওনারা কিন্তু ওখানেই পরিষ্কার করে তোমাদেরকে রান্না করে দেবে। এবার তোমরা যদি চাও যে না আমরা এখানে রান্না করবো না, আমরা হোটেলে গিয়ে বলবো ওরা রান্না করে দেবে, তার জন্য কিন্তু তোমাদেরকে হোটেলে অবশ্যই কথা বলে রাখতে হবে, নাহলে কিন্তু হবে না। আর আমরা নিয়েছিলাম আইসক্রিম, এই গরমে আইসক্রিমটা খুব দরকার ছিল আমাদের। আইসক্রিম খাওয়ার পর নিয়েছিলাম সুইট কর্ন, যেটা আমাদের 50 টাকা নিয়েছিল, তবে কোয়ান্টিটি কিন্তু অনেকটাই দিয়েছিল বেশ। আর খেতেও কিন্তু বেশ ভালো ছিল। আমি এরকম সুইট কর্ন মাখা ফার্স্ট টাইম খেলাম, তবে আমার কিন্তু বেশ ভালো লেগেছিল। চলো এবার কিন্তু আমাদেরকে যেতে হবে বাড়ির দিকে। আর বাড়ির দিকে আসার পথে এই জিনিসটা আমার চোখে পড়েছিল, তাই আমি কিন্তু তুলে নিয়েছি। এখানে আরও একটা সুন্দর ব্যবস্থা রয়েছে। এই যে 1 লিটারের বোতলটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু 5 টাকায় এখান থেকে ভর্তি করে নিতে পারবে, তাও আবার ঠান্ডা, জানো তো। এই সিস্টেমটা দেখে আমার বেশ ভালো লেগেছে আর ইন্টারেস্টও লেগেছে, তাই 5 টাকার কয়েন ফেলে দিলাম, যেটা কি সত্যি না মিথ্যে দেখার জন্য। আর এটা সত্যিই তোমাকে 1 লিটারের কমও দেবে না, ওরা বেশিও দেবে না। তো বেশ ভালো লেগেছে এই সিস্টেমটা, তোমাদের জন্য কিন্তু অনেক উপকারও হবে। এবং আমরা তো যাওয়ার সময় পার্কিং করে গিয়েছিলাম, তবে আমরা যখন আসি তখন দেখলাম পার্কিং অফিস বন্ধ, আর বিভিন্ন গাড়ি বিভিন্ন রকমভাবে রাখা। এই জায়গাটাতে আমার একটু কমপ্লেন আছে, কারণ গাড়িগুলো ওনাদের ভরসায় রেখে যাচ্ছে, তো এইভাবে কিন্তু রাখাটা একদমই ওনাদের উচিত হয়নি। তো চলো আজকে আমি আমার ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিও। আমি আবারও বলছি, ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ারের সাথে সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। আজ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো থেকো। আজকের মতো কিন্তু বাই।